Hello students, welcome to our channel বিদ্যার্থী। তো আজকে আমরা আমাদের জীববিদ্যা বিষয় বা বায়োলজির 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি এবং প্রথম দুটো ক্লাসে আমরা কোষ সম্পর্কে জেনেছিলাম এবং কোষের উৎপত্তি সম্পর্কে জেনেছিলাম। থার্ড ক্লাসে আমরা একটি প্রকৃত ইউক্যারিওটিক কোষ বা একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের গঠন সম্পর্কে জানবো। তো একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের মধ্যে যেরকম একটি প্রাণী কোষ পড়ে বা অ্যানিমাল সেলও পড়ে, সেরকম একটি উদ্ভিদ কোষও পড়ে। প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই কিছু জিনিস আমাদের কমন আছে এবং কিছু জিনিস আমাদের আনকমন আছে। যেরকম প্রাণী কোষের ক্ষেত্রেও আমরা একটি নিউক্লিয়াস দেখতে পাবো যেটি পর্দা দ্বারা আবদ্ধ থাকবে। সেম ভাবে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও আমরা একটি নিউক্লিয়াস দেখতে পাবো যেটি পর্দা দ্বারা আবদ্ধ থাকবে। নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয় পর্দা থেকে মানে নিউক্লিয়াসের যে পর্দা আছে সেটাকে আমরা নিউক্লিয় পর্দা বলি। নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত কিছু নলাকার অংশ আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলছি, যেগুলোকে আমরা বলি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর। এবার প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কোনো কোষ প্রাচীর দেখতে পাই না, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা একটি কোষ প্রাচীর দেখতে পাই। একদম যে বাইরের যে অংশটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেই বাইরের অংশটাকে আমরা বলছি হচ্ছে কোষ প্রাচীর। প্রাণী কোষে কিন্তু শুধুমাত্র কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনই উপস্থিত থাকে, আর উদ্ভিদ কোষের একদম বাইরের অংশকে আমরা বলছি হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। নিউক্লিয়াস আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুজনের ক্ষেত্রেই কমন। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে আমরা শর্টে ইআর লিখি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দুটোর ক্ষেত্রেই আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাই। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা একটি বিশেষ জিনিস দেখতে পাই, যেটাকে আমরা বলছি হচ্ছে প্লাস্টিড। প্রাণী কোষে কিন্তু আমরা প্লাস্টিড দেখতে পাই না। প্রাণী কোষে আমরা আবার লাইসোজোম দেখতে পাচ্ছি, সেন্ট্রোজোম দেখতে পাচ্ছি, কিন্তু উদ্ভিদ কোষে আমরা লাইসোজোম বা সেন্ট্রোজোম দেখতে পাই না। গলগি বডি বলে একটি থলির মতো, চ্যাপ্টা থলির মতো কিছু অংশ আমরা দেখতে পাই প্রাণী এবং উদ্ভিদ বোথ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একে আমরা বলছি ডিকটিওজোম, আর প্রাণী কোষের ক্ষেত্রে একে আমরা বলছি হচ্ছে গলগি কমপ্লেক্স বা গলগি বডি। সিঙ্গুলারে আমরা গলগি বডি বলি এবং পুরোটাকে নিয়ে আমরা বলছি হচ্ছে গলগি কমপ্লেক্স। আর এই সমস্ত জিনিস যার মধ্যে থাকছে একটি জেলির মতো অংশ, যাকে আমরা বলছি সাইটোপ্লাজম। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম ছাড়া এর মধ্যে আরো একটি ফাঁকা স্থান দেখতে পাই, যাকে আমরা বলি হচ্ছে ভ্যাকিউল বা কোষ গহ্বর।
আর সেম এগুলো যার মধ্যে থাকছে তাকে আমরা বলছি হচ্ছে সাইটোপ্লাজম। এছাড়া একটি পর্দাবিহীন কোষাঙ্গাণু আমরা উদ্ভিদ এবং প্রাণী দুটো কোষেই দেখতে পাই, যেটাকে আমরা বলি হচ্ছে রাইবোজোম। ইয়ারের গায়ে এরা কিছুটা অবস্থান করে। পরে আমরা পড়ব যে মসৃণ এবং অমসৃণ ইয়ার, এটাও আমরা প্রাণী কোষেও দেখতে পাচ্ছি রাইবোজোম গুলোকে। এটা বেসিক্যালি এগুলো হচ্ছে প্রোটিন তৈরিতে কাজে লাগে। প্রোটিন তৈরির সময় এই রাইবোজোম গুলোই কাজে লাগে। রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানাও বলা হয়। তাহলে এই মোটামুটি একটি উদ্ভিদ কোষ, সরি অ্যানিমাল সেল বা প্রাণী কোষ, এবং প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ। গঠন। তাহলে চলো একটি ফ্লো চার্টের মাধ্যমে, একটি চার্টের মাধ্যমে আমরা এটিকে আরো ভালো মতো ভাবে জেনে, যে যদি আমাকে পরীক্ষার হলে কখনো লিখতে দেয় যে আমি কিভাবে একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের গঠন বর্ণনা করো, তাহলে কিভাবে সেটাকে আমরা একটি ফ্লো চার্টের মাধ্যমে সাজিয়ে গুছিয়ে লিখবো, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তাহলে আমি উপরে লিখে নিচ্ছি সেল বা কোষ। তাহলে প্রথমে ইনিশিয়ালি আমরা কি করলাম, সেলকে দুটো ভাগে ভাগ করলাম। কি কি? একটাকে আমরা বলছি প্রোটেক্টিভ পার্ট, প্রোটেক্টিভ পার্ট বা সুরক্ষাকারী অংশ। আর এই সুরক্ষাকারী অংশের মধ্যে যে লিভিং থিংসটা, যে জীবিত বস্তু সমূহ মিলে কোষটাকে মেনলি তৈরি করেছে, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা স্টুডেন্টস, মনে রাখবে এই প্রোটোপ্লাজম টার্মটা প্রথম যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে পারকিনজি। এটা অনেক সময় আমাদের পরীক্ষাতে দেয় যে প্রোটোপ্লাজম টার্মটি প্রথম কোন বিজ্ঞানী দিয়েছিলেন। প্রোটোপ্লাজম টার্মটি প্রথম দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী পারকিনজি। প্রোটেক্টিভ পার্টের মধ্যে, তাহলে প্রোটেক্টিভ পার্টের মধ্যে আমরা কি দেখলাম? প্রোটেক্টিভ পার্টের মধ্যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। কি কি? একটিকে আমরা বলছি সেল ওয়াল বা কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষে কি এই কোষ প্রাচীরটা থাকে? থাকে না। তাহলে প্রাণী কোষে আমরা প্রোটেক্টিভ পার্টে কি দেখতে পাই? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, বাংলাতে যেটাকে আমরা বলছি কোষ পর্দা। এবার এই যে প্রোটোপ্লাজম, দেখো আমরা যখন গঠন নিয়ে ছবিতে ডিসকাস করছিলাম, আমরা কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যে তিনটে জিনিস দেখতে পেয়েছি। কি কি? প্রথমে আমরা দেখতে পেয়েছি একটি জেলির মতো অংশ, যেটিকে আমরা বললাম সাইটোপ্লাজম। তারপর একটি বড় কোষ অঙ্গাণু, যেটি কি করছে? কোষের সমস্ত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করছে, যেটিকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়াস। আর তারপর আমরা দেখতে পাচ্ছি সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে? প্রোটোপ্লাজমের মধ্যে তিনটে অংশ আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম, যেটি জেলির মতো থকথকে একটা অংশ, যার মধ্যে কোষের সমস্ত নিউক্লিয়াস এবং সেল অর্গানেলস গুলো যার মধ্যে অবস্থান করছে।
তারপর আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, যেটি কোষের সবচেয়ে বড় অঙ্গাণু এবং কোষকে নিয়ন্ত্রণ করছে এই নিউক্লিয়াসে। এবং নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে কোষের জেনেটিক ম্যাটেরিয়ালস বা বংশগত তত্ত্ব, যেটাকে আমরা ডিএনএ বলি। পরে এগুলো নিয়ে আমরা আরো ডিটেলে আলোচনা করব যখন আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে পড়ব। তো সেই জিনিসগুলো আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই। আর তাছাড়া আছে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু। তাহলে কি কি কোষ অঙ্গাণু সম্পর্কে আমরা দেখলাম? তাহলে এক এক করে আমরা লিখতে থাকি। এক নম্বরে আছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া কি করে? এটিপি উৎপাদনের মাধ্যমে কোষের মধ্যে যে যে কার্যকলাপগুলো সম্পন্ন হয় সেই কার্যকলাপগুলোকে শক্তির যোগান দেয়। তো তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলতে পারি। নেক্সট যেটা আছে সেটা কি? প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড কিন্তু শুধুমাত্র প্ল্যান্ট সেলে আমরা দেখতে পাই, বা উদ্ভিদ কোষের ক্ষেত্রেই কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পাই। তারপর কি আছে? তারপর দেখলাম আমরা ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অনেকগুলো কাজ আছে, আমরা যখন ডিটেলে পড়বো তখন আমরা এটা সম্পর্কে জানবো। তারপর আছে হচ্ছে গলগি বডি বা গলগি কমপ্লেক্স। আচ্ছা, একটু আগে আমি বললাম যে উদ্ভিদ কোষে গলগি কমপ্লেক্সকে আমরা কি বলি? ডিকটিওজোম। সরি, গলগি কমপ্লেক্সকে প্যাকেজিং অর্গানেল বা প্যাক করা কোষীয় অঙ্গাণু বলা হয়। যেরকম কোনো জিনিসকে প্যাক করতে হলে আমাদেরকে বক্স, ফোম এগুলো ইউজ করতে হয়, সেরকম কোষের মধ্যে যে প্রোটিন আছে, যে প্রোটিনটাকে কোষ এক কোষ থেকে আর এক কোষে পাঠায়, গলগি বডি বা গলগি কমপ্লেক্স এই প্রোটিনের প্যাকেজিং এ হেল্প করে। তো ওই জন্য আমরা গলগি কমপ্লেক্সকে বা ডিকটিওজোমকে আমরা বলি হচ্ছে প্যাকিং অর্গানেল অফ সেল। নেক্সট আমরা দেখলাম রাইবোজোম, যে প্রোটিনকে গলগি কমপ্লেক্স ট্রান্সফার করছিল বা পরিবহন করছিল বা প্যাকেজিং করছিল, সেই প্রোটিন তো কাউকে তৈরিও করতে হবে। তাহলে এই প্রোটিন তৈরিতে যে সহায়তা করে সেটি হচ্ছে রাইবোজোম। আচ্ছা, মনে রাখবে স্টুডেন্ট, রাইবোজোম কিন্তু রাইবোজোমের ক্ষেত্রে কোনো মেমব্রেন থাকে না, মেমব্রেনলেস অর্গানেল। কোনো ধরনের পর্দা আমরা রাইবোজোমের ক্ষেত্রে দেখতে পাই না। রাইবোজোমের পর আমাদের কাছে আছে হচ্ছে লাইসোজোম। লাইসোজোম শুধুমাত্র অ্যানিমাল সেলের ক্ষেত্রে থাকে বা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে। আমরা কোনো প্ল্যান্ট সেলে লাইসোজোমকে দেখতে পাই না। নেক্সট আছে হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম সেন্ট্রোজোমও শুধুমাত্র অ্যানিমাল সেলে থাকে, এবং সেন্ট্রোজোমের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম পর্দা থাকে না, আমরা লিখতে পারি নো মেমব্রেন। সেন্ট্রোজোমও কিন্তু একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হয়। তারপর আচ্ছা, এই সেন্ট্রোজোমের পরিবর্তে উদ্ভিদ কোষ যেটি আছে, উদ্ভিদ কোষে কি থাকে? উদ্ভিদ কোষে থাকে হচ্ছে মাইক্রোটিউবিউল। সেন্ট্রোজোমের মতো মাইক্রোটিউবিউলও কিন্তু উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার গঠন করে। আর লাস্ট, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা ভ্যাকিউল বা কোষগহ্বর দেখতে পাই। উদ্ভিদ কোষে বড় আকারের কোষগহ্বর দেখা যায়, কিন্তু প্রাণী কোষে ছোট ছোট আকৃতির কোষগহ্বর বা ভ্যাকিউল দেখতে পাই আমরা। ভ্যাকিউল বা কোষগহ্বর, প্রাণী কোষে অনেক ছোট আকৃতির ভ্যাকিউল হয় এবং উদ্ভিদ কোষে অনেক বড় আকৃতির ভ্যাকিউল হয়। এবং এই বড় আকৃতির ভ্যাকিউল থাকার জন্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তার কোষ পর্দার দিকে অনেকটা বেশি পরিমাণে চেপে যায়। তো এই ধরনের গঠনকে আমরা প্রাইমর্ডিয়াল ইউট্রিকলও বলি। পরে যখন আমরা ভ্যাকিউল নিয়ে ডিটেল আলোচনা করব তখন আমরা সেই ক্লাসে এটা নিয়ে আরো একটু বেশি পড়াশোনা করব। তো আজকে আমরা শুধুমাত্র কোষের গঠন সম্পর্কেই পড়াশোনা করছি।
নেক্সট দিন থেকে আমরা এই প্রত্যেকটা পার্ট নিয়ে ডিটেল আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা সবার প্রথমে সেল ওয়াল সম্পর্কে জানবো, কিভাবে কোষ পর্দা গঠিত হচ্ছে, কিভাবে কোন ধরনের ম্যাটেরিয়ালস বা কোন ধরনের পদার্থ দিয়ে কোষ পর্দা তৈরি হয়, কোন কোন প্রাণী বা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ ছাড়া নর্মাল প্ল্যান্ট ছাড়া কার কার ক্ষেত্রে আমরা কোষ পর্দা দেখতে পাই সেগুলো সম্পর্কে জানবো। তারপর আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে জানবো, এবং সেম ভাবে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানবো, নিউক্লিয়াস সম্পর্কে জানবো, এবং প্রতিটি কোষ অঙ্গাণুকে নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তো এরকম আরো বেশি পরিমাণে জানার জন্য আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ 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 ডু দ্য কমেন্ট। আর বেল আইকনটা দিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই দিয়ে রাখবে। Hope you all the best. Thank you, students. Hope you all the best.